আনিতা ভাবি আমার কানে আস্তে করে বলল, ভিতরে ঢুকাবে? আমি হ্যাঁ বলে উত্তর দিলাম। ভাবি বলল, খুব আস্তে ঢুকাবি, এখন আমার ছোট আর গভীরও কম, কখনো তোমার মোটা থেকে ফেটে না যায়। আরামে ঢুকাবি প্লিজ দেবরজি, তোমার ভাইয়া পাশেই ঘুমোচ্ছে। আমি বললাম, হ্যাঁ ভাবি, ঠিক আছে, ভাইয়া জাগবেন না আর তোমার ব্যথাও হবে না। আমি এখন ১৭ বছরের আর আমার ভাবির বয়স ২৪ বছর, কিন্তু সে দেখতে খুব সুন্দর। সে আমার সাথে একদম খোলামেলা থাকে। আমার নাম রাহুল আর আমি আমার গ্রামে ভাইয়া ভাবির সাথে থাকতাম। ভাবির নাম আনিতা ছিল। সে সব সময় হাসি খুশি থাকত, কিন্তু তার চোখে একটা অকথিত বিষাদ লুকিয়েছিল। ভাইয়া প্রায়ই কাজের সূত্রে বাইরে থাকতেন আর আমি বাড়িতে ভাবির সাহায্য করতাম। একদিন বৃষ্টি খুব জোরে হচ্ছিল। আমি ক্ষেত থেকে ফিরছিলাম যখন ভাবি আমাকে ডাকল, রাহুল, তাড়াতাড়ি ভিতরে চলে আয়, ভিজে যাবি। আমি তার ঘরে গেলাম, যেখানে সে চা বানাচ্ছিল। হঠাৎ বাতাসে দরজা বন্ধ হয়ে গেল আর খিল লাগল। আমরা দুজন ঘরে একা হয়ে গেলাম। আমি ঘাবড়ে গেলাম, কিন্তু ভাবি হেসে বলল, আরে ভয় পাস না, এই পুরনো দরজা, এখনই ঠিক করে দেব। সে আমার হাতে চায়ের কাপ দিল আর পাশে বসে গেল। তার চোখে কিছু বলার ছিল। রাহুল, সে আস্তে বলল, তুই জানিস তোমার ভাইয়ার আমার কোনো ফিকির নেই। আমি এখানে একা, কিন্তু তুই সবসময় আমার সাথে থাকে। তার কণ্ঠে ব্যথা ছিল আর চোখে ভেজা ভাব। আমি চুপ করে রইলাম। তারপর সে বলল, আজ তুই এখানে আছে, তাই মনে হয় কেউ আমার আছে। সেই মুহূর্তে কিছু অকথিত ছিল, না শব্দের দরকার ছিল, না কোনো তারা। আমরা দুজন চা খেলাম আর বৃষ্টির শব্দের মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল। আমি দরজা ঠিক করলাম। সেই দিনের পর আনিতা ভাবি আর আমার মধ্যে একটা অকথিত সম্পর্ক তৈরি হয়ে গেল। দিনভর কাজের পর আমরা প্রায়ই রাতে ছাদে বসতাম, যেখানে তারা জ্বলত আর গ্রামের নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরত। এক রাতে যখন ভাইয়া আবার শহরে গিয়েছিলেন, ভাবি আমাকে ডাকল, রাহুল, আজ ছাদে চলো। তার কণ্ঠে একটা অদ্ভুত টান ছিল। আমি তার সাথে গেলাম। রাত গভীর ছিল, চাঁদের আলো চারদিকে ছড়িয়েছিল। ভাবি একটা পুরনো শাল পরেছিল আর তার চুল বাতাসে উঠছিল। আমরা চুপচাপ বসে রইলাম। তারপর ভাবি বলল, রাহুল, তোর কখনো কাউকে ভালো লেগেছে? আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, না ভাবি, শুধু বাড়ি আর তোমাদের ফিকির থাকে। সে হেসে আমার দিকে তাকিয়ে বলল, তুই খুব ভালো, হয়তো তাই তোর সাথে এত শান্তি পাই। সেই রাতে বাতাস ঠান্ডা ছিল আর ভাবি তার শালের এক কোণ আমার কাঁধে দিল। ঠান্ডা লাগবে তোকে, সে আস্তে বলল। সেই মুহূর্তে একটা গরম আহার ছিল, যা শাল থেকে নয়, তার কথা থেকে আসছিল। আমি তার চোখে তাকালাম আর সেখানে একটা চমক ছিল, যা আগে কখনো দেখিনি। রাহুল, সে ফিসফিস করে বলল, জীবনে কেউ যদি সঙ্গ দেয় তাহলে রাত এত খালি লাগে না। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার কথা শুনলাম। আমরা দেরি পর্যন্ত চাঁদ দেখলাম আর সেই রাতের নিস্তব্ধতায় আমাদের নীরবতাই আমাদের রোমান্স হয়ে গেল। শব্দের বাইরে শুধু অনুভূতির একটা মধুর সঙ্গীত। সকাল হওয়ার আগে আমরা নিচে নেমে এলাম। পরের দিন পুরো দিন কাজে কেটে গেল। আমি খেতে ছিলাম, কিন্তু আমার মন বারবার গত রাতের ছাদের কথোপকথনে আটকে যাচ্ছিল। আনিতা ভাবির চোচের চমক আর সেই শালের গরমাহাট আমার মনে বারবার ফিরে আসছিল। সন্ধ্যায় যখন বাড়ি পৌঁছালাম, ভাবি রান্নাঘরে ছিল। সে আমাকে দেখে হালকা হাসল আর বলল, রাহুল, আজ রাতে আবার ছাদে চলো, চাঁদ আরও পরিষ্কার দেখা যাবে। আমি সম্মতি দিলাম। রাত গভীর হতে লাগল। খাওয়ার পর আমরা ছাদে গেলাম। এবার বাতাসে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ ছিল, যেন ফুলের সুগন্ধ দূর থেকে ভেসে আসছে। ভাবি একটা হালকা নীল শাড়ি পরেছিল, যা চাঁদের আলোয় ঝলমল করছিল। আমরা পাশাপাশি বসলাম। রাহুল, সে আস্তে বলল, তোর কখনো মনে হয় না যে জীবনে কিছু বাদ পড়ছে? আমি তার থেকে তাকালাম। তার কণ্ঠে একটা গভীরতা ছিল, যা সরাসরি হৃদয় পৌঁছাচ্ছিল। আমি বললাম, ভাবি, তোমার সাথে সময় কাটানোর পর মনে হয় কিছু বাদ পড়েনি। সে আমার কথা শুনে তার চোখ নিচু করল আর আস্তে আমার হাতে তার হাত রাখল। তার আঙুল ঠান্ডা ছিল, কিন্তু সেই স্পর্শে একটা আগুন ছিল। তুই সত্যি আমার জন্য অনেক অর্থপূর্ণ, সে বলল আর তার চোখে চিকচিক করল। আমি স্তব্ধ হয়ে গেলাম, কিন্তু সেই মুহূর্তে কিছু বলার সাহস পেলাম না। তারপর ভাবি আমার আরও কাছে এলো। চাঁদের আলো তার মুখে পড়ছিল আর তার নিঃশ্বাস আমার মুখ স্পর্শ করছিল। রাহুল, যদি এই রাতটা আমাদের হতে পারে, তাহলে তুই কি আমার সাথে এটা কাটাবি? তার কণ্ঠে একটি প্রশ্ন ছিল, একটি আশা ছিল। আমি ধীরে ধীরে তার হাত ধরে বললাম, ভাবি, এই রাত তোমার আর আমি তোমার সঙ্গে আছি। সে রাতে আমরা বেশি কথা বলিনি, শুধু একে অপরের কাছাকাছি বসেছিলাম। হাত ধরে
বাতাস আমাদের মধ্যে বইছিল, আর চাঁদ যেন আমাদের এই নীরব ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। গত রাতের ঘটনার পর আনিতা ভাবি আর আমার মধ্যে কিছু বদলে গিয়েছিল। আমাদের চোখ এখন আগের চেয়ে বেশি কিছু বলত, আর আমাদের প্রতিটি স্পর্শ যেন কোনো আগুন জ্বালিয়ে দিত। সে রাতে যখন গ্রাম ঘুমিয়ে পড়েছিল, ভাবি আমাকে তার ঘরের কাছে ডাকলেন। রাহুল, আজ ছাদে নয়, এখানে থাকো, তিনি ধীরে ধীরে বললেন। তার কণ্ঠে এক ধরনের কাঁপুনি ছিল, যেন তিনি কিছু বলতে চাইছিলেন কিন্তু সংকোচ করছিলেন। আমি তার ঘরে গেলাম। একটি দ্বীপ জ্বলছিল, আর তার আলোয় ভাবির মুখ আরও সুন্দর দেখাচ্ছিল। তিনি দরজা বন্ধ করে আমার পাশে এসে দাঁড়ালেন। তোমার ভয় করছে না তো? তিনি জিজ্ঞাসা করলেন। তার চোখে ছিল শরারত আর ভয়ের মিশ্রণ। আমি বললাম, না ভাবি, তোমার সঙ্গে কোনো কিছুই ভুল মনে হয় না। তার শ্বাস দ্রুত হতে লাগল, আর তিনি আমার কাঁধে হাত রাখলেন। রাহুল, আমার মনে হয় তুমি আমাকে বোঝো। আমার প্রতিটি কথা, আমার প্রতিটি অভাব, তিনি বললেন। তারপর তিনি আরও কাছে এলেন। তার শাড়ির আঁচল একটু সরে গেল, আর দ্বীপের আলোয় তার কোমরের এক ঝলক দেখা গেল। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তিনি আমার মুখ তার হাতের মধ্যে নিয়ে ধীরে ধীরে বললেন, আমি আজ তোমার সঙ্গ চাই, পুরো সঙ্গ। তার কণ্ঠে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল, যা শব্দের চেয়েও বেশি তার শ্বাসে লুকিয়েছিল। আমি তার হাত ধরে তাকে আমার বাহুতে টেনে নিলাম। তার শরীর আমার বিপরীতে ছিল, আর সেই উষ্ণতায় এক ধরনের ঝড় উঠছিল। ভাবি, আমি তোমার জন্য আছি, আমি বললাম, আর আমরা দুজন একে অপরের চোখে ডুবে গেলাম। সেই মুহূর্তে কোনো শব্দ ছিল না, কোনো তাড়াহুড়ো ছিল না, শুধু এক গভীর অনুভূতি যা আমাদের শরীর ও আত্মাকে এক করছিল। সে রাতে আমরা একে অপরকে শুধু স্পর্শে নয়, হৃদয়ে অনুভব করলাম। তার প্রতিটি শ্বাস, প্রতিটি কম্পন আমার জন্য এক নতুন জগৎ ছিল। এটি শুধু শারীরিক ছিল না, এটি এক ধরনের অনুভূতি ছিল যা ভালোবাসা, আকাঙ্ক্ষা আর বিশ্বাসে গড়া। সকাল হওয়ার আগেই আমরা আলাদা হলাম, কিন্তু আমাদের চোখে সেই একই গভীরতা ছিল। সে রাতের পর আনিতা ভাবি আর আমার সম্পর্ক এক নতুন স্তরে পৌঁছেছিল। দিনের আলোয় আমরা সেই ভাই ভাবিই ছিলাম, যারা গ্রামের চোখে সাধারণ ছিল, কিন্তু রাতের নিস্তব্ধতায় আমাদের জগৎ বদলে যেত। পরের রাতে ভাবি আবার আমাকে তার ঘরে ডাকলেন। এবার তার চোখে এক ভিন্ন জ্যোতি ছিল, এক আত্মবিশ্বাস, এক অধীরতা। যখন আমি ভিতরে গেলাম, তিনি দরজা বন্ধ করে আমার পাশে এসে দাঁড়ালেন। রাহুল, তিনি ধীরে ধীরে বললেন, গতরাতের পর আমি ঘুমাতে পারিনি, তুমি আমার চিন্তায় ছিলে। তার কণ্ঠে এক ধরনের মোহ ছিল, যা আমার হৃদয়কে অস্থির করে তুলছিল। আমি তার দিকে তাকালাম, তার শাড়ি হালকা ছিল, আর দ্বীপের আলোয় তার শরীর এক রহস্যময় সৌন্দর্য নিয়ে হাজির ছিল। আমি তার হাত ধরে বললাম, ভাবি, তুমি আমার জন্য সব। তিনি আমার ঠোঁটে তার আঙুল রাখলেন আর বললেন, আজ শব্দ নয়, শুধু আমরা। তারপর তিনি আমাকে তার দিকে টেনে নিলেন। আমাদের শ্বাস একে অপরের সঙ্গে মিশে গেল, আর সেই মুহূর্তে সময় যেন অদৃশ্য হয়ে গেল। ভাবি তার শাড়ির আঁচল ধীরে ধীরে কাঁধ থেকে সরিয়ে দিলেন। তার চোখ আমার চোখে ছিল, যেন তিনি আমার কাছ থেকে কিছু চাইছিলেন। আমি তাকে আমার বাহুতে জড়িয়ে ধরলাম, আর তার উষ্ণতা আমার শরীরে এক শিহরণ ছড়িয়ে দিল। রাহুল, আমার মনে হয় আমি তোমার ছাড়া অসম্পূর্ণ, তিনি আমার কানে ফিসফিস করলেন। তার শ্বাসের উষ্ণতা আর তার কথার জাদু আমাকে মোহিত করছিল। আমরা বিছানায় বসলাম। আমি তার চুলে আঙুল বোলালাম, আর তিনি আমার বুকের সঙ্গে লেগে গেলেন। তার স্পর্শ, তার গন্ধ, সবকিছু আমার হুঁশ উড়িয়ে দিচ্ছিল। তুমি আমাকে সম্পূর্ণ করো, তিনি বললেন, আর ধীরে ধীরে আমার মুখ তার দিকে টেনে নিয়ে আমার কপালে চুমু দিলেন। সেই চুম্বনে ভালোবাসা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আর এক ধরনের ব্যাকুলতা যা আমাদের দুজনকে একে অপরের মধ্যে হারিয়ে যেতে বাধ্য করছিল। সে রাতে আমাদের নৈকট্য শারীরিকের চেয়েও বেশি আত্মিক ছিল। প্রতিটি স্পর্শে এক প্রতিশ্রুতি ছিল, প্রতিটি শ্বাসে এক গল্প। আমরা একে অপরের এত কাছে ছিলাম যে আমাদের হৃদয় স্পন্দনও এক তালে চলছিল। এটি শুধু আবেগ ছিল না, এটি এক ধরনের মিলন ছিল যা আমাদের আত্মাকে যুক্ত করছিল। সকালের প্রথম আলোর সঙ্গে আমরা আলাদা হলাম, কিন্তু আমাদের চোখে সেই একই আগুন ছিল, সেই একই ভালোবাসা ছিল। ভাবি আমার হাত ধরে বললেন, আর এই রাতগুলোই আমার জীবন রাহুল, আর আমি মনে মনে শপথ নিয়েছিলাম যে আমি তাদের প্রতিটি রাতকে তাদের মতোই বিশেষ করে তুলব। প্রতিটি দিন যেতে যেতে অনিতা ভাবি আর আমার সম্পর্ক গভীর হতে থাকল।
দিনে আমাদের কথোপকথন সাধারণ হতো, কিন্তু রাত হলেই আমরা এক অন্য জগতে হারিয়ে যেতাম, যা শুধু আমাদেরই ছিল। পরের রাতে যখন গ্রামের নিস্তব্ধতা গভীর হয়ে এলো, ভাবি আমাকে আবার তার ঘরে ডাকলেন। এবার তার মুখে ছিল এক রহস্যময় হাসি, যেন সে কিছু নতুন বলতে চাইছে। আমি ভিতরে গেলাম। ঘরে শুধু একটি ছোট্ট প্রদীপ জ্বলছিল, আর তার মৃদু আলোয় ভাবি স্বপ্নের মতো দেখাচ্ছিল। সে লাল রঙের শাড়ি পরেছিল, যা তার ত্বকে ঝলমল করছিল। রাহুল, সে আমার দিকে এগিয়ে এসে বলল, আজ আমি তোমাকে কিছু দেখাতে চাই। তার কণ্ঠে ছিল এক মাদকতা, যা আমাকে তার দিকে টানছিল। সে আমার হাত ধরে আমাকে তার পাশে বসাল। তারপর আস্তে করে তার শাড়ির আঁচল সরিয়ে তার গলায় একটি ছোট তিল দেখাল। এটা আমার রহস্য, সে হেসে বলল। কখনো কেউ এত কাছ থেকে এটি দেখেনি। আমি তার সেই মাধুর্য আর সেই মুহূর্তের গভীরতায় হারিয়ে গেলাম। আমি আস্তে করে সেই তিল স্পর্শ করলাম, আর তার শ্বাস দ্রুত হয়ে উঠল। ভাবি, আমি বললাম, আপনি আমার জন্য এক ধাঁধা, যাকে আমি প্রতিটি মুহূর্তে সমাধান করতে চাই। সে আমার দিকে তাকাল, আর তার চোখে এক আগুন জ্বলে উঠল। সে আমার দিকে এগিয়ে এলো, এত কাছে যে তার শ্বাস আমার গায়ে লাগছিল। তাহলে আজ আমাকে সমাধান করে ফেলো, সে ফিসফিস করে বলল। আর সেই মুহূর্তে আমার ভিতরের সব সংকোচ গলে গেল। আমি তাকে আমার বাহুতে টেনে নিলাম। তার শরীর আমার গায়ে লেগেছিল, আর সেই উষ্ণতায় এক ঝড় উঠছিল। সে আমার কাঁধের কাছে ঠোঁট এনে বলল, রাহুল, আজ আমার মনে হচ্ছে আমি শুধু তোমার জন্যই তৈরি হয়েছি। তার কথায় আমার হৃদয় কেঁপে উঠল। আমি তার মুখ আমার হাতের মধ্যে নিয়ে ধীরে ধীরে তার চোখের দিকে তাকালাম। তারপর কিছু না বলে আমি তার কপালে চুমু দিলাম, আর সে আমার বুকের সাথে লেগে গেল। সেই রাতে আমাদের রোম্যান্স শব্দের বাইরে ছিল। আমি তার চুলে হাত বুলালাম, তার কোমরে হাত ঘুরালাম, আর প্রতিটি স্পর্শে তার মোহ অনুভব করলাম। সে আমার কাঁধে মাথা রেখে বলল, তোমার স্পর্শে সেই জাদু আছে, যা আমাকে বাঁচিয়ে রাখে। আমি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম, আর আমাদের শ্বাস একে অপরের মধ্যে মিশে গেল। আমরা বিছানায় শুয়ে পড়লাম, একে অপরের বাহুতে। তার আঙুলগুলো আমার বুকের ওপর নাচছিল, আর আমার হাত তার কাঁধ থেকে নিচে নামছিল। এটি শুধু শারীরিক ছিল না, এটি ছিল এক মিলন, যেখানে আমাদের আত্মা একে অপরের সাথে কথা বলছিল। রাহুল, আমাকে কখনো ছেড়ো না, সে বলল, আর তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু আমার হাতে পড়ল। আমি তা চুমু দিয়ে শুকিয়ে বললাম, আপনিই আমার দুনিয়া ভাবি। সেই রাত জুড়ে আমরা একে অপরের মধ্যে হারিয়েছিলাম। তারপর হোটেলের ম্যাসাজার এসে আমার ম্যাসাজ করতে শুরু করল। প্রথমে সে খুব আস্তে আস্তে ম্যাসাজ করছিল, এবং আমি বেশ আরাম পাচ্ছিলাম। কিন্তু কিছুক্ষণ পর সে তার হাত এগিয়ে নিয়ে গেল এবং আমার সেখানে স্পর্শ করল, আর আমি কিছু বলতেও পারলাম না। আমার নাম আরতি, এবং এটি আমার জীবনেরই গল্প। তাহলে শুরু করা যাক। আরতি হোটেলের রুমের দরজা খুলতেই শীতল হাওয়ায় তার চুল উড়তে লাগল। রুমটি পরিষ্কার ছিল, সাজানো ফুলে ভরা, এবং খুব দামি দেখাচ্ছিল। কিন্তু তার মুখে কোনো উৎসাহ ছিল না। সে তার বিয়ের 10ম বার্ষিকীতে একা এসেছিল, কারণ তার স্বামী এবারও ব্যবসায়িক সফরে ছিল। একদিন নিজের জন্য, সে নিজেকে বলল। আরতি দরজা বন্ধ করল, চপ্পল খুলে ফেলল, এবং ধীরে ধীরে ব্যাগ থেকে তার কাপড় বের করল। সে আয়নার সামনে দাঁড়াল, নিজেকে দেখল যেন বছরের পর বছর পর। ক্লান্তি তার চোখে স্পষ্ট ছিল, শুধু শারীরিক নয়, সেই সম্পর্কেরও, যেখানে সে প্রতিদিন কিছুটা করে কমে যাচ্ছিল। সে গরম পানি চালাল এবং ধীরে ধীরে তার কাপড় খুলতে শুরু করল। বাথরুমটি খুব সুন্দর ছিল, মার্বেলের দেয়াল, হালকা মাঝারি আলো। আরতি শাওয়ার চালাতেই এক ধরনের আরাম নেমে এলো। পানির প্রতিটি ফোঁটা যেন গত বছরের ভার ধুয়ে দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত শিহরণ তার পিঠ বেয়ে গেল, যেন কেউ তাকে দেখছে। সে দ্রুত পিছনে ফিরে তাকাল, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি পাগল হয়ে গেছি নাকি, সে নিজেকে বলল, শুধু ক্লান্ত। আরতি তোয়ালে জড়িয়ে বাইরে এলো এবং হোটেলের ফোনে রিসেপশনকে কল করল। হ্যালো, আমি আজই একটি রিল্যাক্সিং বডি ম্যাসাজ চাই। নিশ্চয় ম্যাডাম, আমাদের একজন প্রফেশনাল আছে, বিজয়। সন্ধ্যা 7টা কি ঠিক হবে? হ্যাঁ, সে কিছুটা দ্বিধায় বলল। সন্ধ্যা 7টায় দরজায় একটি খটকা শোনা গেল। আরতি দরজা খুলতেই সামনে দাঁড়িয়েছিল প্রায় 38 বছরের একজন মানুষ। গভীর চোখ, সাধারণ পোশাক এবং হালকা হাসি। হ্যালো ম্যাডাম, আমি বিজয়, মে আই কাম ইন? তার কণ্ঠে কোনো কৃত্রিমতা বা দ্বিধা ছিল না। আরতি নিঃশব্দে মাথা নাড়ল। হোয়ার উড ইউ লাইক মি টু সেট অ্যাপ দি টাওয়েল? সে জিজ্ঞাসা করল।
আরতি জানালার দিকে ইশারা করল। বিজয় খুব স্বাভাবিকভাবে টেবিল সেট করল, তোয়ালে বিছাল, তেল রাখল, তারপর তার দিকে ফিরল। আপনি প্রস্তুত? হ্যাঁ, আমি এখনই আসছি, আরতি বলল এবং ওয়াশরুমে চলে গেল। যখন সে বাইরে এলো তখন সে একটি লম্বা বাথরোব পরেছিল, কিন্তু তার ভিতরে ভয় এবং দ্বিধা দুটোই ছিল। বিজয় খুব স্বাভাবিকভাবে তাকে টেবিলে শুতে বলল, পিঠের ওপর শুয়ে পড়ুন, রিল্যাক্স করুন, কোনো তাড়া নেই। তার হাত আরতির কাঁধে পড়তেই সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। বিজয়ের স্পর্শ না খুব গভীর ছিল না খুব হালকা, সে জানত কিভাবে স্পর্শ শান্ত করে। আরতি প্রথমবার কোনো অপরিচিতর হাতে ভয়। আরতির চোখ খোলা ছিল না, কিন্তু মনে হলো যেন হঠাৎ হৃদয় খুলে গেছে। শুনছে কিন্তু বুঝছে না। তার কথার ভঙ্গিতে ছিল ভাঙা স্বর। বিয়ের 10 বছর পেরিয়ে গেছে। আরতি কথা বলা শুরু করল। আগে মনে হতো আমি তারই পৃথিবী, তারপর ধীরে ধীরে আমি শুধু একটি দায়িত্বে পরিণত হলাম। প্রতিটি উৎসব, প্রতিটি আনন্দ শুধু রীতি হয়ে রইল। বিজয় কিছু বলল না, সে শুনছিল, যেন কেউ ফোঁটা ফোঁটা করে পড়া বৃষ্টিকে দেওয়ালের ভেতর পর্যন্ত অনুভব করছে। আমি ভেঙে পড়ছিলাম, আর সে কখনো দেখেও দেখল না। আরতির কণ্ঠ আস্তে হয়ে গিয়েছিল। বিজয় ধীরে তার হাতের তালু ধরল। তুমি ভাঙনি আরতি, শুধু ক্লান্ত হয়েছ। তার এই কথাগুলো যেন কাচের দেয়ালে আঘাত করল। আরতির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। কখনো কখনো শুধু কেউ শুনে দেয়, ছুঁয়ে দেয়, কিছু বলে না, শুধু ধরে রাখে, সে বলল। তাহলে আজ আমি ধরে রাখছি, বিজয় ধীরে বলল। সে কাছে এলো, তার পিঠের নিচে তোয়ালে ঠিক করল এবং মাথার নিচে একটি ছোট বালিশ রাখল। তার স্পর্শ এখন শুধু স্পর্শ ছিল না, তা এখন এক ভাষায় পরিণত হয়েছে। শব্দহীন আরতি টেবিলে ছিল, কিন্তু এখন তার চোখ খোলা। তুমি কি বিবাহিত? সে জিজ্ঞাসা করল। বিজয় হাসল। না, একটি সম্পর্ক ছিল খুব গভীর, কিন্তু তা শেষ হয়ে গেছে। কেন? আরতির চোখে কৌতূহল ছিল, কারণ ভালোবাসা যদি একতরফা হয় তা তালির মতো বাজে না, শুধু প্রতিধ্বনি করে। তার কথা আরতির হৃদয় স্পর্শ করল। কখনো ভেবেছ বিজয়? জিজ্ঞাসা করল। আমাদের মতো মানুষ যারা শুধু অন্যদের ঠিক করতে তৈরি, তাদেরকে ঠিক করে? আরতি প্রথমবার তার দিকে তাকাল, গভীরভাবে, হয়তো কেউ যে নিজেই ভাওনা। তাদের মধ্যে এখন কোনো দূরত্ব ছিল না, কোনো কৃত্রিম সংলাপ নয়, শুধু হৃদয়ের নৈকট্য এবং ভাঙা টুকরোগুলো একসাথে জোড়া লাগা। কি করা উচিত? বিজয় ধীরে জিজ্ঞাসা করল। আরতি, আপনি চাইলে আমি আবার কাল আসতে পারি, শুধু কিছু মুহূর্ত আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দিতে। আরতি মৃদুভাবে মাথা নাড়ল। তার চোখে প্রথমবার কিছুটা আশার আলো ছিল। পরের দিন দুপুর গড়িয়ে গিয়েছিল। আরতি বারান্দায় বসেছিল, হাতে চায়ের কাপ। কিন্তু আজ তার মন প্রথমবার কিছুটা হালকা লাগছিল। সুনীল আজও অফিস থেকে দেরি করে আসবে। বাড়িতে সেই পুরনো নিস্তব্ধতা। কিন্তু আজ সেই নিস্তব্ধতায় কোনো কষ্ট ছিল না। ফোনে একটি মেসেজ ছিল, যদি ঠিক মনে হয় তবে সন্ধ্যা 5টায় আসতে পারি। আরতি কিছু না ভেবেই শুধু লিখল, ঠিক আছে। বিজয় সময় মতো চলে এলো। আজ তার হাতে কোনো তেল বা ক্রিম ছিল না, শুধু একটি ডায়েরি এবং একটি হালকা হাসি। আজ মেসেজ নয়, আজ কথা বলবো, সে বলল। আরতি অবাক। কি নিয়ে? তোমার সম্পর্কে, সেই মেয়েটির সম্পর্কে, যে একদিন গান গাইত, যে কলেজে কবিতা লিখত। বিজার তার চোখের দিকে তাকাল। তোমার কি সেই মেয়েটি মনে আছে? আরতির গলা আটকে গেল। সে নিঃশবে মাথা নিচু করল। সেই মেয়েটি তো অনেক পেছনে পড়ে গেছে। তাহলে চলো তাকে ফিরিয়ে আনি। বিজয় ডায়েরি খুলল। প্রতিদিন শুধু একটি পাতা। তোমার জন্য লিখো, যা মনে আসে, ব্যথা, হাসি, রাগ, অভিযোগ, সবকিছু। আরতি ধীরে ডায়েরি স্পর্শ করল। এত বছর পর কেউ আমাকে আমারই নাম মনে করিয়ে দিচ্ছে। কারণ তোমার নাম আরতি, এবং আরতি কখনো নিভে যায় না, শুধু ম্লান হয়। বিজয় বলল। আমি চাই না তুমি আবার আসো, প্রতিদিন। আরতি বলল। আমাকে এখন নিজের সাথে লড়াই করতে হবে যতটা পারি। বিজয় হাসল। ঠিক আছে, কিন্তু যদি কখনো হারার ভয় হয়, এই ডায়েরি খুলে নিও। সে চলে গেল। আরতি অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। আজ প্রথমবার সেই দরজা বোঝা মনে হল না। সেই রাতে আরতি ডায়েরির প্রথম পাতা খুলল, লিখল, আমি আরতি, এবং আমি আবার বাঁচতে চাই।
আরতি এবং বিজয় আর কখনো দেখা করেনি, কিন্তু এখন আরতি প্রতিদিন নিজের ভেতর তাকায় এবং প্রতিবার একটি নতুন শক্তি পায়। কখনো কখনো জীবনে একজন অপরিচিত আসে, যে কিছু করে না, শুধু তোমাকে তোমার সাথে পরিচয় করিয়ে দেয়। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। আশা করি এটি তোমাদের ভালো লেগেছে। যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তবে এই ভিডিওটি একটি লাইক এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।